আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এবার ব্যাপক মিসাইল হামলা ইরানের। তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, বিভিন্ন যানবাহনের তেল নেয়ার। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনা আর নতুন সরকার গঠনের পর পল কাপুরের সফর বিশেষ গুরুত্বপূর্ণ, অভিমত বিশ্লেষকদের আলোচনায়। বিএনপির এমপিদের নিয়ে প্রশিক্ষণ, প্রাণবন্ত হবে এবারের সংসদ প্রত্যাশা সালাউদ্দিনের, বললেন অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার আছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। এরপর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররামশাহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ওই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকেই রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকে মানুষ বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নাই, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটার তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে না। আতঙ্ক অবশ্যই আছে। আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই। তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে না। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না।
জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না, বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। আগে তেলের দামে বিক্রি হতেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় 25 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে। 2025 সালের ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং এর আগে ভারত সফর এমনই ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের বিভিন্ন অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পল কাপুরের বৈঠক নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সহনশীল রাজনৈতিক চর্চা ও সংসদকে কার্যকর রাখার আহ্বান। সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের যে অভ্যন্তরীণ যে ডাইনামিক্স যেটা আছে, এইটা যেন কোনোভাবেই ভলাটাইল যেন না হয়ে যায়, এবং আলাপ আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই হলো পার্লামেন্ট। সো পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছে। সো এই যে একটা কালচার, এই কালচারটাকেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সংসদের নানা বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন তিনি নিজেও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এবার প্রাণবন্ত একটি সংসদ দেখবে দেশের মানুষ। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনের ভাষণ দেবে রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন 208 জন সংসদ সদস্য, যার মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন 146 জন। নতুন নির্বাচিত এসব সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, পর্যালোচনা সহ নানা বিষয়ে অবহিত করতেই 2 দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন। উদ্বোধনের পর বিএনপির সংসদীয় দলের নেতা ও